সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। বাংলাদেশ চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, যেখানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত রিউমাটোলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ, আমাদের দেশের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল হক। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা জানি যে বাংলাদেশের সর্বপ্রথম যেই পেশাজীবী চিকিৎসকদের সংগঠন ছিল তা হচ্ছে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন। সেই স্বাধীনতা পরবর্তী 1974 সাল থেকে এটি কাজ করেছে এবং এরপরে ধাপে ধাপে অনেক ধরনের সংগঠনই এসেছে বিভিন্ন পেশাজীবী চিকিৎসকদের উপর ভিত্তি করে। সেই ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কতটুকু এর ভূমিকা রয়েছে, একটু এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। অনেক ধন্যবাদ। আসলে বাংলাদেশে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রথম সংগঠনই হচ্ছে এই চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এবং একটা জিনিস শুরু করাটা খুবই কঠিন, শুরুর পরে কিন্তু সহজ হয়ে যায়। কাজেই আমি বলতে পারি যে এই আমাদের এরপরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের যে সংগঠনগুলো গড়ে উঠেছে, যেমন অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ বাংলাদেশ, তারপরে সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ, অবস্টেট্রিক অ্যান্ড গাইনি যেটাকে আমরা ওজিএসবি বলি, বা পেডিয়াট্রিক, এবং এরপরে বিভিন্ন সাবস্পেশালিটির, যেমন এই কার্ডিওলজিস্টদের আলাদা সংগঠন আছে, আমাদের বাদবাসী এই সব কিছুই কিন্তু এরই ধারাবাহিকতায় এর শুরু। তার মানে আমি বলতে পারি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা পথিকৃৎ, যারা প্রথম আমাদের পথ দেখিয়েছে। তার ধারাবাহিকতায় ধীরে ধীরে আমরা অন্যান্য স্পেশালিটির সংগঠনও তৈরি করেছি। যেমন আমরা রিউমাটোলজি সংগঠন তৈরি করেছি 1997। এটা তুলনামূলকভাবে অনেক কম বয়সের একটা সংগঠন, কিন্তু যদি 74-এ চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন যদি গঠিত না হতো, তাহলে হয়তো এদিক থেকে আমরা বাংলাদেশের সামগ্রিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক সমাজ পিছিয়েই থাকতাম। ধন্যবাদ স্যার। চেস্ট অ্যান্ড হার্ট যেভাবে কাজ করেছে ফুসফুসের চিকিৎসায়, প্রথম দিকে তো আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা ছিল ঔষধ নির্ভর এবং গবেষণা অপেক্ষাকৃতভাবে কম হতো। তো আপনার পরামর্শ কি যে এই যে গবেষণার ক্ষেত্রে চিকিৎসকদের যে ভূমিকাটা বর্তমানে বাংলাদেশে রয়েছে, সেখান থেকে কি আমাদের উত্তরণের সুযোগ কতটুকু রয়েছে? আমাদের উত্তরণের তো বিরাট প্রয়োজন আছে, এটা আমরা সবাই, আমি বলবো দর্শকরাও জানেন যে পৃথিবীতে যেই দেশগুলো অনেক বেশি অগ্রগতি অর্জন করেছে তারা সবাই কিন্তু গবেষণাকে প্রচুর গুরুত্ব দিয়ে থাকে। যেমন কোনো দেশে দেখা যায় যে মোট যেই জাতীয় ফান্ড তহবিল, মানে বাজেট, সেই বাজেটের শতকরা 2 ভাগে যায় শুধুমাত্র গবেষণার পিছনে। চীনও এই ধরনের একটা দেশ যেখানে বাজেটের শতকরা 2 ভাগ গবেষণার পিছনেই ব্যয় করা হয়। এখন আমাদের দেশে সামগ্রিকভাবে আমাদের নীতি নির্ধারক মহলে এবং খানিকটা আমাদের বিশেষজ্ঞ মহলেও গবেষণার গুরুত্বটা খুব কম ছিল। কম থাকার কারণটা সম্ভবত আমাদের কর্মব্যস্ততা। আমাদের এখানে যে কোনো কাজই আপনি করতে যান, দেখা যাবে যে কাজের লোডটা অনেক বেশি। যেমন চিকিৎসকরা রোগী দেখতে গেলে অজস্র রোগী তাদেরকে দেখতে হচ্ছে। এই কর্মব্যস্ততার কারণেই হয়তো গবেষণাটা কম প্রাধান্য পায়। আর এছাড়াও আমাদের যারা পলিসি মেকার, তাদের চিন্তায়ও আশু সমস্যার সমাধানগুলো তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। গবেষণার উপকারটা একটু রিমোট, ধীরে ধীরে আসে, কাজেই সেটা তার গুরুত্বটা কম পেয়ে থাকেন। তবে আমি আশা করি আমাদের সরকারগুলো গবেষণার বরাদ্দ বাড়াবে এবং আমাদের যারা বিভিন্ন পেশায় আমাদের যে নীতি নির্ধারক, তারাও তাদের পেশার গবেষণার গুরুত্বটা বুঝবেন। এমনকি এখন অনেকেই বলছেন সাংবাদিকতাতেও গবেষণার প্রয়োজন আছে। তা গবেষণার গুরুত্বগুলো বুঝবেন, উপলব্ধি করবেন এবং গবেষণার পিছনে বরাদ্দ বাড়াবেন। বরাদ্দগুলো ন্যায়সঙ্গতভাবে বিতরণ করা হবে এবং আমাদের দেশের ভবিষ্যৎ, আমি আশা করি আমাদের দেশে গবেষণা ব্যবহার বাড়বে এবং গবেষণা বাড়ার কারণে আমরা আমাদের দেশে যে উপাত্ত, সেই উপাত্তের ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারব। আমাদের দেশের তরুণদের কাছে আপনি একজন অনুপ্রেরণা। তারা সবসময় চেয়ে থাকে আপনি কি বলবেন এবং সেই অনুযায়ী পথ চলতে চায়। তো আমাদের দেশের চিকিৎসকদের একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে তাদের কাজের চাপটি অতিরিক্ত বেশি এবং সেই ক্ষেত্রেই তারা দেখা যায় গবেষণা এবং অন্যান্য কাজে খুব একটা ফোকাস করতে পারছে না। এই ক্ষেত্রে আপনার পরামর্শটা একটু জানতে চাই তরুণদের উদ্দেশ্যে। আমার পরামর্শটা শুনতে একটু ক্রুড শোনাবে। আমার পরামর্শ হচ্ছে গবেষণাকে
আর্থিকভাবে আকর্ষণীয় করে তুলতে হবে। যেমন গবেষণার জন্য বরাদ্দ, যিনি গবেষণা করবেন তার জন্য তাদেরও তো একটা মাসিক পাওনা থাকে, এই যে গবেষণার পেছনে সময় দেবেন। এই জন্য পৃথিবীর অনেক দেশেই, বেসিক্যালি পৃথিবীর বেশিরভাগ দেশেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন অনেক বেশি, কিন্তু সেই বেতনের অংশগুলো তাদের গবেষণার মাধ্যমেই জোগাড় করতে হয়। যদি একটা গবেষণায় তিনি তার কর্মঘণ্টার শতকরা 10 ভাগ ব্যয় করেন, তাহলে তিনি ন্যায্যভাবেই তার বেতনেরও শতকরা 10 ভাগ তার ওই গবেষণা থেকে আসে। তা গবেষণার আর্থিক প্রণোদনটা যদি বাড়ে, তাহলে আমরা উপার্জনের যে অন্যান্য যে সমস্ত রাস্তা যেগুলো আমাদের গবেষণা বিমুখ করে দেয়, সেখান থেকে আমরা গবেষণার দিকে আরও বেশি করে নিজেদের নিবদ্ধ করব। স্যার, আপনি বর্তমানে বাংলাদেশে যে সংস্কার কমিশন আছে যা স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা নিয়ে কাজ করেছে, তার একজন অন্যতম প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তো এই ক্ষেত্রে আপনার যে ভূমিকাটি ছিল সেখানে অনুপ্রেরণা বলি বা হচ্ছে কি চিন্তাধারা ছিল যেখান থেকে আপনার সংস্কারের যে বিভিন্ন ধরনের পরামর্শগুলো এসেছে সেই ব্যাপারে একটু সংক্ষেপে জানতে চাই। এমনি আমাদের সংস্কারিত রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটা আমার মনে হয় যে আমাদের দর্শকরা সবাই অলরেডি অবগত হয়ে গেছেন। আমাদের সংস্কারের যে মূল উপাদানগুলো, তার মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আমাদের যে সার্বিক ব্যবস্থাপনা তার থেকে মুক্ত করতে হবে। এবং তার থেকে মুক্ত করার যুক্তিটা হচ্ছে আমাদের যে বর্তমান রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা, তাতে দেখা যায় যে একজন মানুষ হয়তো দীর্ঘদিন অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন, তিনি বদলি হয়ে আসলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তিনি স্বাস্থ্যের অনেক কিছুই কিন্তু তার সেই অভিজ্ঞতাগুলো নাই, জ্ঞানগুলো নাই। কাজেই আমাদের সবগুলো কাজ অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদিত হয় না। আর এছাড়াও এতে অনেক সময় আমাদের পেশাদারিত্ববিহীন কিছু ইন্টারফারেন্সও হতে থাকে। তাই এগুলোর থেকে মুক্ত করার জন্য আমাদের প্রস্তাব হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ স্বাধীন একটা ব্যবস্থায় রূপান্তরিত করা, যেখানে অন্য জায়গার প্রভাব বা অপপ্রভাবগুলো কাজ করবে না, এবং চিকিৎসা ব্যবস্থাপনায় জড়িত থাকবেন তারা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে পারবেন। আমাদের দ্বিতীয় প্রস্তাব হচ্ছে একটা স্বাস্থ্য বাংলাদেশ হেলথ কমিশন বা স্বাস্থ্য কমিশন গঠন করা। সেই কমিশনের কাজ হবে সেটা হচ্ছে সুপ্রা মিনিস্টেরিয়াল বা ইন্টার মিনিস্টেরিয়াল। আমাদের আসলে অনেকগুলো মন্ত্রণালয় আছে যাদের কাজগুলো স্বাস্থ্যের উপর পরোক্ষ প্রভাব ফেলে, যেমন যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তাদেরও কিন্তু স্বাস্থ্যের সাথে অনেক সংশ্লিষ্টতা আছে। কিন্তু যেহেতু এদের মধ্যে কোঅর্ডিনেশন নাই, সেই জন্য অনেক সময় দেখা যায় সবগুলো কাজ প্রয়োজন অনুসারে হচ্ছে না। এবং এই কারণে আমরা স্বাস্থ্য কমিশন গঠন করতে বলেছি, যে স্বাস্থ্য কমিশনটা খানিকটা দুর্নীতি দমন কমিশনের মতন একটা সুপ্রা মিনিস্ট্রিয়াল একটা বডি, যেটা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে একটা কোঅর্ডিনেটরের ভূমিকা পালন করবে, এবং সেইভাবেই আমাদের স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্তগুলো রাষ্ট্রের এগুলোকে বাস্তবায়িত করতে সুবিধা করবে। আমাদের আরেকটা প্রস্তাব হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষাকে সবার জন্য অ্যাভেলেবল করা, এবং এটার জন্য প্রাইমারি হেলথ কেয়ারে আমাদের বিশদ পরামর্শ রয়েছে কিভাবে প্রত্যেক রোগী যাতে তার চিকিৎসাটা পান, কোনো রোগীর যাতে প্রাথমিক চিকিৎসা থেকে ফিরে যেতে না হয়। এবং যেহেতু আমাদের দেশের আপামর জনসাধারণের আর্থিক সামর্থ্যটা অনেক কম, এবং অনেকেই কিন্তু নিজের পকেট থেকে চিকিৎসার জন্য খরচ করতে যে নিঃস্ব হয়ে যান, ওইটাকে প্রতিরোধ করার জন্য আমরা বলেছি যে আমাদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাটা সম্পূর্ণ বিনা খরচে হবে, মানে রোগী কোনো খরচ করবেন না, এর পুরা খরচই রাষ্ট্রই বহন করবে। আমাদের এরপরেও আমাদের এর পরবর্তী সময়ের জন্য কিছু যারা প্রাথমিকের পরে যে খরচগুলো আসে সেগুলো একটু ব্যয়বহুল, সেগুলোর জন্য আমরা স্বাস্থ্য বিমার প্রস্তাব করেছি। কিন্তু আমাদের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য বিমার দায়ভারটা সরকারের বহন করতে হবে। আমাদের বিভিন্ন যে স্বাস্থ্য প্রদানকারী যে সেবা প্রতিষ্ঠান, সেগুলোকে যথেষ্ট স্বায়ত্তশাসন দেওয়ার ব্যাপারেও আমরা আমাদের প্রস্তাব সেখানে উল্লেখ করেছি। আর এছাড়াও আমরা আমাদের যেই তৃতীয় যেটাকে আমরা টারশিয়ারি কেয়ার বলবো, জেলা সদর, আমরা বলেছি সেটাকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করতে হবে, যেন জনগণ স্বাস্থ্য সেবার যে নেটওয়ার্ক, সরকারি নেটওয়ার্ক, তার মধ্যে থেকেই সর্বোত্তম সেবা পেতে পারেন। আমরা একটা সুষ্ঠু রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলারও ব্যবস্থা করেছি, যে প্রাথমিক স্বাস্থ্যসেবা
যেই মানুষটার রোগের জন্য প্রাথমিকে কাভার হবে না তাদেরকে আমাদের সেকেন্ডারি কেয়ার এবং তাতেও না হলে টার্সিয়ারি কেয়ারে তাদেরকে রেফার করা, এবং সেই রেফারেলটাকে কার্যকরী করার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে যেটা রোগীকে বহন করে সেখানে নিয়ে যাবে। আমরা আমাদের স্বাস্থ্য শিক্ষা যেগুলো, সেই স্বাস্থ্য শিক্ষাটা আমাদের দেশে যেই পদ্ধতি পাঠ্যক্রম আছে সেটা অনেক প্রাচীন এবং এটার একটা ব্যাপক আধুনিকায়ন এবং সেটাকে জীবনমুখী করার জন্য আমরা বাস্তব পথ দেখিয়েছি। আমাদের নিজেদেরও স্বাস্থ্যসেবার সবার একই রকম কোয়ালিটি না, এই কোয়ালিটি অ্যাসিওর করার জন্য আমরা কিছু পদক্ষেপ আমরা দিয়েছি। জি। আর এছাড়াও আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদের কর্মস্থলে অনেক সময় অন্যায্য কিছু হামলার শিকার হন, আমরা সেগুলিকে প্রতিরোধ করার জন্য অত্যন্ত দৃঢ় আমরা কিছু প্রস্তাব দিয়েছি। আমরা আশা করি আমাদের এই প্রস্তাবগুচ্ছ যদি কার্যকরী হয় তাহলে জনগণ আরও এখনকার তুলনায় অনেক ভালো স্বাস্থ্যসেবা অনেক সাশ্রয়ী খরচের মধ্যেই পেয়ে যাবেন। পরিশেষে স্যার জানতে চাই, আজকে আমরা যে কারণে একত্রিত হয়েছি সেই দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, সেই সম্পর্কে আপনার কিছু কথা। আমি আসলে এই চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন আমন্ত্রণটা পেয়ে আমি যার পর নাই খুশি হয়েছি। প্রথমত এটা আমার জন্য একটা বিশেষ সম্মান, আর যেটা আমি আশা করি না। আর দ্বিতীয়ত আমার যে স্পেশালটি মানে রিউমাটোলজি বাত ব্যাধি, তার সাথে বক্ষব্যাধির একটা খুব সুনিবিড় সম্পর্ক, যার জন্য আমরা কখনো কখনো বলি আমাদের রিউমাটোনিউমোলজি, তার মানে বাত ব্যাধির সাথে সম্পর্কিত যে বক্ষব্যাধিগুলো হয়ে থাকে সেগুলোর সমন্বিত চিকিৎসা, এইটার উন্নয়নকল্পে আমরা মাঝে মধ্যে ছোটোখাটো কিছু প্রয়াস নিয়েছি এবং আমি আশা করি আমাদের রিউমাটোলজিস্টদের সাথে বক্ষব্যাধি বিশেষজ্ঞদের আরও দৃঢ় সম্পর্ক গড়ে উঠবে এবং আমরা আরও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের প্রশিক্ষণ এবং রোগীদের চিকিৎসা সব কিছু আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারব। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনিযুক্ত কমিটির সহ সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান খান স্যার। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমরা নব নির্বাচিত একটি কমিটি পেয়েছি যেখানে আপনি কাজ করছেন সহ সভাপতি হিসাবে। আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, সেই প্রত্যাশার অংশ থেকে আপনি কতটুকু দায়িত্বের চাপ অনুভব করছেন? দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নবনির্বাচিত কমিটি, আমরা এখানে গোল্ডেন জুবিলি 50 বছর পূর্তি উপলক্ষে একত্রিত হয়েছি। সহসভাপতির পদে থাকার কারণে আমি এটাকে অত্যন্ত দায়িত্বপূর্ণ পদ বলে মনে করি এবং আমি সার্বিকভাবে চেষ্টা করব এই দায়িত্বে সদা সর্বত পরিপূর্ণভাবে পালন করার জন্য। অ্যাকচুয়ালি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন যেহেতু একটা প্রফেশনাল বডি, এখানে আমাদের প্রত্যাশা কিন্তু চেস্ট ডিজিজের রোগীদের জন্য এবং হার্টের রোগীদের জন্য। তো আমরা এখানে এই অর্গানাইজেশনে আমরা চেস্ট স্পেশালিস্ট আছি এবং কার্ডিয়াক স্পেশালিস্টও আমরা আছি, যেখানে ইভেন থোরাসিক সার্জন আছেন এবং কার্ডিয়াক সার্জনেরও আছেন। তো আমরা সবার জন্য আমাদের যে কাজটা থাকবে এদেশের গণমানুষের উপকারের জন্য, রোগীদের উপকারের জন্য এই বডি সর্বতভাবে কাজ করবে। আমরা চেস্ট ডিজিজ সংক্রান্ত রোগীদের ব্যাপারে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, মেডিকেল রিসার্চ অ্যাক্টিভিটি চালিয়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা রোগীর চিকিৎসার ক্ষেত্রে রোগীদের আগ্রহ সৃষ্টি করা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগীরা যাতে বিভিন্ন রোগ থেকে প্রিভেন্টিভ ইস্যুগুলো যেমন স্মোকিং, এনভায়রনমেন্টাল স্যানিটেশন, হাইজিন ইত্যাদি বিষয়গুলোতে কিন্তু আমরা সার্বিকভাবে চিকিৎসকদেরকে উদ্বুদ্ধ করছি এবং আমাদের কর্মকাণ্ড চেস্ট ডিজিজ চিকিৎসা, চেস্ট ডিজিজের যাতে না হয় এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ রাখা। এই ক্ষেত্রে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট কিন্তু এই আমাদের এই সংগঠন অথবা আমাদের এই যে প্রতিষ্ঠান, এটা বলতে পারি আমরা এটার প্রাণকেন্দ্র। সেখান থেকে কিন্তু আমরা বিশেষজ্ঞ সৃষ্টি হচ্ছে, চেস্ট ডিজিজের উপরে তারা কাজ করছে
সারা দেশে তারা ছড়িয়ে পড়ছে এবং তাদেরকে আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে সংঘবদ্ধ রাখছি। আমাদের রিসার্চ অ্যাক্টিভিটি, আমাদের যে কর্মকাণ্ডগুলো প্রতিনিয়ত তারা জানতে পারছে এবং সারা দেশে আমাদের চেস্ট ডিজিজের উপরে, হার্ট ডিজিজের উপরে যে জ্ঞান, দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত জ্ঞানগুলোকে আমরা এই সংগঠনের মাধ্যমে ডিসিমিশন করার চেষ্টা করি। তাতে কী হবে? তাতে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সমজ্ঞানে তারা পরিপূর্ণ হবেন, যে জ্ঞানটা রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে এবং রোগীরা সত্যিকারে সুচিকিৎসা পাবে এবং ঢাকাতে বসে যে চিকিৎসাটা পাবে সে রিমোট খাগড়াছড়িতেও একই ধরনের চিকিৎসা পাওয়ার মতো আমরা বিভিন্নভাবে সবাইকে সম্পৃক্ত রেখে ট্রেনিং দিয়ে রিসার্চ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এগুলো করে যাচ্ছি। চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন তার নিয়মিত কর্মকাণ্ডের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেখানে প্রতিনিয়ত সিএমই করা হচ্ছে। এগুলোর মাধ্যমে নতুন নতুন তথ্য জ্ঞান ডাক্তারদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সিস্টারদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা আন্তর্জাতিক মানের একটা জার্নাল দি চেস্ট অ্যান্ড হার্ট প্রতি বছর 2টা সংকলন করা হয় জুলাই এবং জানুয়ারিতে। এটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রিসার্চ অ্যাক্টিভিটিগুলো আমাদের চিকিৎসক সমাজে ছড়িয়ে দিয়ে থাকি, যাতে জ্ঞানের সমতা আসে এবং সবাই সমভাবে রোগীদের কাজে নিজকে নিয়োজিত করতে পারে। এছাড়াও আমাদের এই চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন একটা প্ল্যাটফর্ম, যেটা ডাক্তারদের আমাদের পেশাগত দাবি দাবাগুলো, যেমন আমাদের দেশে বিশেষজ্ঞ সৃষ্টি হচ্ছে চেস্টের উপরে, হার্টের উপরে, কিন্তু তাদের পদায়নের সমস্যা আছে। আমরা সেই কাজগুলো কিন্তু হাতে নিয়েছি। বর্তমান নতুন কমিটি হওয়ার পরে আসলে যে কোনো কমিটি হলে পরে একটা গতি আসে। আমিও এখানে একটা গতিশীল অবস্থা দেখছি। দীর্ঘদিন একটু স্থবিরতা ছিল বিভিন্নভাবে, হয়তোবা যারা আগে পরিচালনা করেছেন তাদের থেকেও বর্তমান কিন্তু কমিটি অনেক বেশি সক্রিয়। ইতিমধ্যে আমরা কিন্তু বিশ্ব স্লিপ দিবস করেছি, বিশ্ব যক্ষা দিবস করেছি এবং এভাবে প্রতিটা দিবসকে ডাক্তারদের সামনে তুলে ধরা, সমাজের কাছে তুলে ধরা, ইভেন জাতির কাছে তুলে ধরা, আমরা কিন্তু চেস্ট অ্যান্ড হার্ট এই দায়িত্ব নিয়েছি। তার এই অংশবিশেষ হিসাবে আমার মনে হয় এই কমিটির এটা 4র্থ বা 5ম প্রোগ্রাম চলছে, মাত্র 2 মাসের ডিফারেন্সে। তো আমি মনে করি এই চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন বর্তমান যে নেতৃত্ব তা অত্যন্ত গতিশীল এবং এটা সবাই সবার সাথে একটা সংযত আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করি, আমরা এটাকে আরও কত বেগবান করা যায়। আমাদের সবার তো একই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষের কল্যাণ, রোগীদের কল্যাণ, এবং সেটা বক্ষব্যাধির রোগী, হার্টের রোগী, বিশেষ করে এই সেক্টরে যেহেতু আমরা কাজ করি। অতএব আমরা সমন্বয়ের মাধ্যমে, এখানে কোনো সমন্বয়হীনতার সুযোগ নেই। আমরা এখানে যেই কমিটিতে যারা সবাই কিন্তু একে অন্যের সাথে প্রতিনিয়ত ইন্টারেক্টেড থাকি বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে, এবং আমরা আমার দৃঢ় বিশ্বাস এই কমিটি অনেক বেশি দায়িত্ব পালন করতে পারবে। সেই ক্ষেত্রে আমি আমার অবস্থান থেকে যেটুকু দায়িত্ব পালন করা উচিত আমি আপ্রাণ চেষ্টা করব। আমি এই বক্ষব্যাধিতে দীর্ঘ 5 বছর পরিচালক ছিলাম এবং এই বক্ষব্যাধিতে আমি সবাইকে একটা মানে অবস্থান সৃষ্টি করেছিলাম, সেটা শৃঙ্খলার দিক থেকে, টাইমের দিক থেকে, ছাত্রদের পড়াশোনার দিক থেকে, চিকিৎসার দিক থেকে। আপনার কাছে স্যার এই প্রত্যাশাই আমাদের থাকবে যে আপনার মাধ্যমে গবেষণা, চিকিৎসার ক্ষেত্রে আমরা আরো অনেক উন্নতি দেখতে পাবো। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত কমিটির আরেকজন সহসভাপতি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল আনাম কিবরিয়া। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, নবনির্বাচিত কমিটিতে আপনি আছেন সহসভাপতি হিসাবে। আপনি কাজ করছেন থোরাসিক সার্জারি নিয়ে, যেখানে এখনো আমাদের দেশে অনেক ঘাটতি রয়েছে। যেমন ঘাটতি রয়েছে লোকবলের, তেমন ঘাটতি রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসার। তো সেই ক্ষেত্রে আপনার ভূমিকা আমরা কি আশা করতে পারি? আপনাকে ধন্যবাদ। থোরাসিক সার্জারি পৃথিবীর একটি খুব গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ের এবং চিকিৎসার সাথে জড়িত। আপনি জানেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি রোগী হচ্ছে ফুসফুসের ক্যান্সারের রোগী। তো বাংলাদেশের ক্ষেত্রেও তাই সত্যি। আমরা যদি হিসাব করি তাহলে থোরাসিক সার্জারি চিকিৎসার যে সুযোগ সুবিধা সেটা খুবই অপ্রতুল, বিশেষ করে সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনায়। তো আমাদের যেটা উদ্যোগ থাকবে সেটা হচ্ছে থোরাসিক সার্জারির ব্যাপারে একটা গণসচেতনতা তৈরি করা, বিশেষ করে চিকিৎসকদের মধ্যে এবং আমাদের জনগণের মধ্যে। দ্বিতীয় হচ্ছে জনবল বৃদ্ধির একটা উদ্যোগ গ্রহণ করা। আমাদের এখানে যে সকল বিশেষজ্ঞ তৈরি হচ্ছেন তাদের সংখ্যা খুব অপ্রতুল, সেই সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা থাকবে।
পদায়নের ব্যাপারে আমাদের যে পদ সংখ্যা সেটি খুবই অপ্রতুল, সেটাও আমরা বৃদ্ধি করার ব্যাপারে সচেষ্ট থাকব। বিশেষ করে থোরাসিক সার্জারি সেবাকে দেশের প্রান্তবর্তী অঞ্চলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে পেরিফেরাল যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে থোরাসিক সার্জারি বিভাগ চালু করা এবং থোরাসিক সার্জারি রোগীদেরকে সেখানে সেবা দেওয়ার ব্যাপারে যতটুকু করা সম্ভব আমরা দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে সেই চেষ্টাটা জারি রাখব। ধন্যবাদ স্যার। আপনি বর্তমানে আছেন বিভাগীয় প্রধান হিসেবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে থোরাসিক সার্জারি বিভাগে। বলা যায় সারা বাংলাদেশ থেকে এখানে রোগী আসে এবং এই রোগীগুলোকে অপেক্ষা করতে হয় দীর্ঘদিন, যে কারণে বলা যায় যে চিকিৎসার ক্ষেত্রে যে সুবিধাটা পাওয়া সেখানে সুবিধার জায়গায় জটিলতাও অনেকটা বেড়ে যায়। সেটার উত্তরের ক্ষেত্রে অবশ্যই আপনি বলেছেন যেমন লোকবলের দরকার। লোকবলের ক্ষেত্রে অবশ্যই তরুণ চিকিৎসকদের এই ক্ষেত্রে অনেক বেশি উদ্যমী হতে হবে এবং আগ্রহ তৈরি করতে হবে যেখানে এই বিভাগে বা এই বিষয়ে কাজ করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনে কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? আমরা চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আপনি জানেন যে ইতিমধ্যে আমরা সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে আলাপ করেছি। আমাদের পদ সংখ্যা বৃদ্ধি হয়েছে কিন্তু পদায়ন হয়নি। এক, 2 নম্বর হচ্ছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালে আমাদের স্থাপনা তৈরি হয়েছে কিন্তু জনবলের অভাবে আমরা সেই স্থাপনা চালু করতে পারিনি। তবে আমরা যদি এই স্থাপনা চালু করতে পারি এবং পদায়নগুলো সম্পন্ন হয় তাহলে আমাদের সার্জারির সংখ্যা অনেক বৃদ্ধি পাবে এবং সার্জারির সংখ্যা বৃদ্ধি পেলে এই যে অপেক্ষমান রোগী যারা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়ে প্রায় 1 মাস 1.5 মাস পরে অপারেশনের তারিখ পান, তাদেরকে আমরা আরও কম সময়ের মধ্যে অপারেশন করতে পারবো এবং আরও কম সময়ের মধ্যে যদি অপারেশন আমরা সম্পন্ন করতে পারি তাহলে অপেক্ষমান রোগী আরও বেশি ভর্তি হবে এবং তারা আরও দ্রুত সেবা পাবে। পরিশেষে একটু জানতে চাই, যখন বক্ষব্যাধি হাসপাতাল প্রতিষ্ঠিত হলো এবং তখন থেকে কার্ডিওথোরাসিক সার্জারির উপর একটা বড় ভূমিকা ছিল এবং তারাই অগ্রণী ভূমিকা পালন করেছে, সেখান থেকে আজকে এই অবস্থায় এসে দেখা যাচ্ছে যে আমরা তরুণদেরকে অতটা আগ্রহী করতে পারছি না। তাদের জন্য গবেষণার যতটুকু প্রয়োজন আছে, যতটুকু সহযোগিতা দেওয়া দরকার, সেই জায়গায় কি কোনো রকম উত্তরণের সুযোগ রয়েছে? সুযোগ সবসময় থাকে, সেই সুযোগটাকে বাস্তবায়ন করা এবং কাজে লাগানোটা হচ্ছে মূল বিষয়। আমাদের দেশে গবেষণার ক্ষেত্রে বিনিয়োগ বা খুবই অপ্রতুল এবং গবেষণার ক্ষেত্রে যদি বিনিয়োগ বৃদ্ধি করা না যায় তাহলে আমরা গবেষণার পরিসর কখনো বড় করতে পারবো না। মূলত আমরা যে গবেষণাগুলো করি সেই গবেষণাগুলো হচ্ছে পাশ্চাত্য নির্ভর গবেষণারই একটা অনুকৃতি বা অনুসরণ। তো আমাদের যে মাটির যে প্রবণতা বা আমাদের রোগীদের যে ধরনের জেনেটিক কনফিগারমেন্ট, এগুলোকে বিবেচনায় নিয়ে যদি গবেষণা করতে হয় তাহলে অবশ্যই গবেষণায় আমাদের বিনিয়োগ বাড়াতে হবে এবং এই বিনিয়োগকে কার্যকরভাবে বাড়াতে হলে সবাইকে এই জিনিসটা অনুধাবন করতে হবে যে এই বিনিয়োগের মাধ্যমে আসলে প্রকৃতপক্ষে প্রকারান্তরে রোগীরাই সেবা পাবে। তো এই বিষয়টাই আমাদের জোর দেওয়াটা এখন খুবই জরুরি এবং আমি মনে করি সেজন্য এমনভাবে একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে যাতে একজন শিক্ষক একই সাথে চিকিৎসা সেবা দিতে পারেন, অপারেশন করতে পারেন এবং একই সাথে গবেষণায় যাতে তিনি যথাযথ মনোযোগ দিতে পারেন। এই পর্যায়ে আমাদের সাথে এখন সংযুক্ত আছেন নবনির্বাচিত দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম শাকিব। স্যার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে। আমরা নবনির্বাচিত কমিটি যখন পাই আমাদের প্রত্যাশার পারদ থাকে অনেক উঁচুতে। দেশে চলছে এখন একটা সংস্কার, নতুনভাবে একটি কমিটি আমরা পেলাম এবং যে কমিটি এই দেশের বা যে সংগঠনটি এই দেশের একদম প্রথম সংগঠন হিসাবে বলা যায়, পেশাজীবী চিকিৎসকদের সংগঠন হিসেবে পরিচিত। এরপরে ইতিহাস হয়তো শুরুটাই হয়েছে আপনাদের হাত ধরে বা এই সংগঠনের হাত ধরে। সেখানে আপনার উপরে যে প্রত্যাশার পারদ আছে বা যতটুকু দায়িত্ব আছে সেখান থেকে কি আপনি কোনো চাপ অনুভব করছেন কি? ধন্যবাদ। যে কোনো দায়িত্ব নেওয়া হয়তো একটা চাপের ব্যাপার, তবে এই দিক থেকে আমি কিছুটা মুক্ত, কারণ আমি এই সংগঠনের একসময় 2 বারের মহাসচিব ছিলাম। সেই হিসাবে আমার এই সংগঠনের কাজের অভিজ্ঞতা আছে এবং আমার সেই কমিটির সময় আমরা যে কাজ করেছি, আমাদের বক্ষব্যাধিতে পোস্ট সৃষ্টি বিশেষ করে 8টি মেডিকেল কলেজে, সেটা আমাদের সময় হয়েছিল এবং সেই সময় আমাদের সায়েন্টিফিক সেমিনার, আমরা গবেষণামূলক কাজে হাত দিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে 2009-এর পরবর্তীতে যেই সরকার আসছিল
তারা অনেকটা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অনেকটাকে এই সংকটকে স্থবির করে দিয়েছিল। কারণ দলীয়করণের ফলে অন্য কোনো সাধারণ চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসকরা খুব একটা অংশগ্রহণ করেনি। 24-এর পট পরিবর্তনের পরে আবার নতুনভাবে সেই সুযোগ এসছে। আমরা ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছি, আমি সভাপতি হয়েছি এবং নতুন আমাদের যে নির্বাচিত কমিটি আজকে যার পরিচয় হলো, আমরা চেষ্টা করছি যে সংগঠনকে আবার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। কারণ এইটা একটা ঐতিহ্যবাহী সংগঠন। প্রফেসর জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম স্যারের হাত ধরে এটা প্রতিষ্ঠা পেয়েছিল এবং সেই 74 থেকে আজকের 50 বছর পেরিয়ে 51 বছর আমরা পড়েছি। তারপরে আমরা যে দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করছি সেই সংগঠনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে এটাকে বিজ্ঞানভিত্তিক, গবেষণামূলক এবং চিকিৎসক বান্ধব একটি সংগঠনে রূপান্তরিত করার জন্য। আমরা দায়িত্ব নেওয়ার মার্চ মাসের দায়িত্ব নেওয়ার পর থেকে 3 মাসে আমরা মনে করি যে যথেষ্ট আমরা গতি আনতে পেরেছি। তারপর আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা আছে, যেমন শুধু ঢাকায় না, ঢাকার বাইরে আমাদের যারা বক্ষব্যাধি বিষয় তাদের নিয়ে সেমিনার করা, তাদের ট্রেনিং দেওয়া। আমাদের একটি আন্তর্জাতিক স্বীকৃত একটি ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনকে রেগুলার প্রকাশ করা। বাংলাদেশে গবেষণা খুব কম হয়, বক্ষব্যাধিতে এবং রেসপিরেটরি ফিলিসে গবেষণা কার্যক্রম শুরু করা। আর সর্বোপরি আমাদের যারা নতুন বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা বের হচ্ছে, তাদের পদের অভাবে সারা বাংলাদেশে তাদের পদায়ন করা যাচ্ছে না। তাদের সবাই দেখা যাচ্ছে যে উপজেলা লেভেলে অথবা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র মেডিকেল অফিসার হিসেবে সেবা দিচ্ছে। এতে আমাদের যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছে তাদের যে মেধা, তাদের যে কাজের সুযোগ, সেটা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, তারা তাদের মেধার বিকাশ ঘটাতে বঞ্চিত হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যাতে অতীতে আমরা যেমন 8 মেডিকেল কলেজে আমরা পদ সৃষ্টি করেছি, এবারও যাতে পদ সৃষ্টি হয় বক্ষব্যাধি এবং সারা বাংলাদেশে, সেখানে পদায়ন করে আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা আছেন তাদের জন্য সঠিক মূল্যায়নভাবে তারা কাজ করতে পারে, সেই কাজের পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আশা করি আগামী আমাদের টেনিউরের মধ্যে ইনশাল্লাহ আমরা সেটা করতে পারব। তাছাড়াও আমরা, আপনারা জানেন যে এখন পৃথিবীতে সব জায়গায় এই ট্রিটমেন্ট নির্দিষ্ট প্রোটোকল থাকে, সেই অনুযায়ী আমাদের শুধু টিবি গাইড এবং অ্যাজমার গাইড ছাড়া অন্য কোনো গাইড নেই। তাই আমরা বিশেষ করে নিউমোনিয়ার গাইডলাইন, শ্বাসকজনিত একটা ডিপিএলডি আছে সেটার গাইডলাইন, সিওপিডির গাইডলাইন সহ আরও যে কিছু অন্যান্য রেসপিরেটরি যেগুলো আছে, টিবির গাইডলাইনকে আরও উন্নত করা যায় কিনা সেই ব্যাপারে আমরা কাজ করব, আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আমাদের অলরেডি ওয়ার্কশপের আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা সেটা করে আমরা সেই গাইডলাইন আমরা আগামী আমাদের যে এজিএম হবে সেখানে ইনশাল্লাহ আমরা প্রকাশ করতে সেই প্রত্যাশা আমাদেরও আছে স্যার, এবং সাথে শুভকামনাও রইল। এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের পেশাজীবী সংগঠনের একদম প্রাচীনতম যে সংগঠন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত মহাসচিব ডক্টর গোলাম সরোয়ার লিয়াকত ভূঁইয়া। স্যার, নতুন কমিটির নতুন মহাসচিব হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, নতুনভাবে দায়িত্ব নিলেন, আমরা যখনই দেখি নতুন দায়িত্ব অর্পিত হয় এক ধরনের প্রত্যাশার চাপ থাকে, পাশাপাশি দায়িত্বটা অনেক বেড়ে যায়। তো এক্ষেত্রে আপনি দুইটার মধ্যে কিভাবে ব্যালেন্স করছেন? দায়িত্ব মানে চাপ, আবার আরেক ক্ষেত্রে দায়িত্ব মানে এনজয় করা। এখন যদি আমি চাপ নেই সেটা চাপ হয়ে যাবে, আমি যদি এটা এনজয় করি তাহলে আমি যেটা করছি মহাসচিব হিসাবে আমি কিন্তু চাপ নিচ্ছি না, আমি এনজয় করছি। আমি সমস্ত প্রোগ্রাম আমাদের যারা আছে কমিটি এবং কমিটির বাইরে সবাইকে ইনভলভ করে আমি এই প্রোগ্রামগুলি করছি। আপনি জানেন যে 5ই আগস্ট যে একটা পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, সেই সুযোগটাই আমরা পেয়েছি। তো আমি এই সুযোগটা পেয়ে আমি মনে করি যে আমাদের যে সংগঠনটা আছে এটা চেস্ট অ্যান্ড হার্টের সংগঠন এবং এটা রেসপিরেটরি ফিল্ডকে রিপ্রেজেন্ট করে। আপনারা নিশ্চয়ই জানেন যে রেসপিরেটরি ফিল্ডে অনেকগুলি অ্যাসোসিয়েশন ছিল, যার ফলে বিভিন্ন ডিভিশন ছিল। আমি প্রথমে যেটা চেষ্টা করছি কমিটির মাধ্যমে সেই ডিভিশনটাকে কমিয়ে আনা, বিশেষ করে যারা একাডেমিক সাইডে আছে তাদেরকে ইনভলভ রেখে কিভাবে আমি রান করতে পারি। কারণ চেস্ট অ্যান্ড হার্ট যে গত 50 বছর রান করছে, এখানে কিন্তু বক্ষব্যাধি চিকিৎসকদের আমরা কয়েকটা জিনিস নিয়ে চিন্তা করি। একটা হলো যে শিক্ষা, আধুনিক চিকিৎসা, গবেষণা এবং রোগ সচেতনতা, এই জিনিসগুলিকে আমরা হাইলাইট করে এগিয়ে যাই।
আপনি হয়তো দেখেছেন আমরা এই কমিটির দায়িত্ব নেওয়ার পর আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি। প্রথমে আমরা ওয়ার্ল্ড স্লিপ ডে করেছি, তারপরে ওয়ার্ল্ড টিবি ডে করেছি, এবং ওয়ার্ল্ড টিবি ডের মধ্যে ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম আমি করেছি, যেটাতে আমরা সরকারি ডাক্তার ছাড়াও বেসরকারি যারা আছে আমরা এনটিপিকে এখানে সম্পৃক্ত করেছি। আগে কিন্তু ক্লিনিশিয়ান এবং এনটিপির মধ্যে সব সময় একটা দূরত্ব ছিল। আমি প্রথমে চেষ্টা করেছি সেই দূরত্বটা কাটিয়ে নিতে। তারপরে যে আমাদের যে মানে গভর্নমেন্ট যে প্রতিষ্ঠানগুলি আছে, এনজিও লাইক আইসিডিডিআরবি, ব্র্যাক, ডেমিয়ান ফাউন্ডেশন, এদেরকেও আমি কিন্তু প্রোগ্রামে সম্পৃক্ত করেছি। কারণ আমি মনে করি যে সরকার এবং পৃথিবী ব্যাপী যে ডাব্লিউএইচওর যে টিবি নিয়ে টার্গেট টু এন্ড টিবি বাই 2035, এটা ক্লিনিশিয়ানদের পক্ষে একা সম্ভব না, তারপরে যারা প্রোগ্রামের সাথে তাদের পক্ষে সম্ভব না, তারপরে এনজিওদের পক্ষে সম্ভব না। বাট আমরা যদি সবাইকে সম্পৃক্ত করে কাজ করি, আমরা মনে করি সেই কাজের মাধ্যমে অবশ্যই 2035-এর মধ্যে বিশ্ব থেকে যক্ষ্মা মুক্ত না করতে পারলেও অনেকাংশে এর নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারবো। অবশ্যই স্যার, এই যে গবেষণার ক্ষেত্রে আপনার যে উদ্যোগগুলো রয়েছে, যে জিনিসটাই আমরা সবসময় দেখেছি ঘাটতি ছিল, বা বলবো যে চিকিৎসা ক্ষেত্রে আমাদের সবসময় ফোকাসটা ছিল চিকিৎসা দেওয়া, কিন্তু চিকিৎসার সাথে গবেষণার যে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে, সেই জায়গায় কাজ করার যথেষ্ট অবকাশ রয়েছে। বিশেষ করে বক্ষব্যাধি চিকিৎসায় এখন আমরা গবেষণা অনেকটুকু পিছিয়ে আছি। সেই ক্ষেত্রে আপনি কি ভূমিকা পালন করতে যাচ্ছেন, এটা একটু আমাদের দর্শকদেরকে যদি বলেন। গবেষণা অবশ্যই চিকিৎসার একটা ভাইটাল অংশ। আপনারা হয়তো জানেন যে টিবিতে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট বলে, যে এক একজন তার নিজের মতো ট্রিটমেন্ট দিয়ে দেয়, কেউ কারোরটা মানে না। তারপরে নিউমোনিয়াতে দেখা গেছে যে আমরা ওভার ইউজ অফ এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক এবং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করি, যার ফলে দেখা যাচ্ছে যে যেগুলি মানে মাইল্ড কেস সেগুলি তো রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। তো সেই ক্ষেত্রগুলি আমাদের থেকে কমিয়ে আনতে হবে। এই জন্য আমরা যেটা করছি, আমরা প্রথমে কিন্তু আমরা গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গাইডলাইন প্রণয়ন করব। আমরা গাইডলাইন বলতে আমরা কিন্তু বিশেষ করে অ্যাজমা সিওপিডিতে যে জিনা এবং গোল্ডের গাইডলাইনকে ফলো করছি, বাট আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু করছি না। এবং টিবি রিলেটেড আমরা দেখা যায় যে ইন্ডিয়ান বইগুলির উপর বেশি প্রাধান্য দেয়। বাট আমরা যদি যারা আমাদের তো দক্ষ এবং মেধাবী বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছে, একসময় ছিল হ্যাঁ মেধাবী ডাক্তার বা ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারের সংখ্যা কম ছিল, এখন তো আমরা এই বিষয়ে অনেক ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার, নিয়ার অ্যাবাউট 700 ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার আছে। এবং তাদের মেধাকে যদি সম্পৃক্ত করে আমি গ্রুপ ওয়াইজ, বিশেষ করে টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ডিপিএলডি, অ্যাজমা সিওপিডি, এই গাইডলাইনগুলি যদি আমি প্রণয়ন করতে পারি দেশের প্রেক্ষাপটে, সেই ক্ষেত্রে পেশেন্ট বেনিফিট হবে এবং আমরা ডাক্তাররাও ভালো চিকিৎসা দিতে পারবো। সেই প্রত্যাশাই রইল আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের দেশের কিংবদন্তি তুল্য কার্ডিওথোরাসিক সার্জন, যিনি এসআর খান নামেই সুপরিচিত। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে। স্যার, আমরা জানি আপনি হচ্ছেন আধুনিক কার্ডিওথোরাসিক চিকিৎসা বা শল্য চিকিৎসার ক্ষেত্রে অন্যতম অগ্রপথিক। সেই 1978 পরবর্তী সময়ে যখন দেশে আধুনিক চিকিৎসা বলতে তেমন কিছুই ছিল না, কেউ হয়তো এই বুকে হাত দেওয়াটার ক্ষেত্রে ভয় পেত, সেক্ষেত্রে চিকিৎসা বা শল্য চিকিৎসা খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার ছিল। সেই অবস্থা থেকে আজকে 30 থেকে 50 বছর একটা যাত্রা গেল। বর্তমানে বলবো এখন আমাদের দেশে অনেক আধুনিক চিকিৎসা শুরু হয়েছে, আধুনিক চিকিৎসা চলছে, কিন্তু আপনার যেই সময়টা এবং এই সময়টা, এটার মধ্যে আপনি কি দেখছেন যে যাত্রাটা হচ্ছে, এটি কি যথেষ্ট? থোরাসিক সার্জারি বা চেস্ট সার্জারির একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা মেইনলি ইউরোপে হয়েছে, কিছু আমেরিকাতে হয়েছে। আমি ওইটা শিখে এসেছি, সেই ইতিহাসটার পুনরাবৃত্তি করছি। এমন না যে আমাকে আলেকজান্ডার শাস্তি হয়েছে আবার, কিন্তু চেস্ট সার্জারি বা থোরাসিক সার্জারি যে ডিসিপ্লিনগুলো আছে
সেগুলো একই আছে, তার কোনো পরিবর্তন হতে পারে না। সেগুলোকে প্রয়োগের ক্ষেত্রে আমি সেগুলোকে যুগোপযোগী এবং সময় সাপেক্ষ করেছি, অ্যাপ্রোপ্রিয়েট টু এলাকা ভিত্তিক করেছি। যেমন সব যন্ত্রপাতি, সব বিধি ব্যবস্থার এখানে থাকার কথা না, ছিলও না। তো যাই হোক, সেই হিসাবে শুরুতে অনেক কিছু মানিয়ে নিতে হয়েছে এবং তারপরে যেগুলো প্রয়োজন সেগুলোকে জোগাড় করতে হয়েছে। বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, সেবিকা, টেকনিশিয়ান, প্যারামেডিক্স, প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারও কিছু অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন ছিল। তো সেগুলো সময় হতে থাকলো। এর মধ্যে থোরাকোটমি করতে, থোরাকোটমি মানে বুক ওপেন করে লাংস, মিডিয়াস্টাইনাম, মাঝখানের স্পেস, খাদ্যনালী এবং হৃদযন্ত্রেরও কিছু। আমি তো যেহেতু হার্ট সার্জারি শিখেছিলাম, তো সেই হিসাবে লাং সার্জারি, খাদ্যনালী সার্জারি, চেস্ট ওয়াল সার্জারি, ডায়াফ্রামেটিক সার্জারি, মিডিয়াস্টাইনাল সার্জারি অ্যান্ড হার্ট সার্জারি। প্রথম 35টা ক্লোজড হার্ট অপারেশন আমি মহাকালী বক্ষব্যাধি হাসপাতালেই করি। এরপরে হার্ট ইনস্টিটিউটে কাজ করতে শুরু করি। সপ্তাহে 3 দিন মহাকালী বক্ষব্যাধি হাসপাতালে এবং সপ্তাহে 3 দিন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। এরপরে প্রায় 10 বছর পরে আমাকে পরিপূর্ণভাবে হার্ট ইনস্টিটিউটে নিয়ে গিয়ে আমি হার্ট ইনস্টিটিউটেই কাজ করতে শুরু করি। মহাকালী বক্ষব্যাধি হাসপাতালে কাজ করার সময়ে আমি অ্যানেস্থেশিয়া প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছি। অ্যানেস্থেটিস্টদের ট্রেনিং প্রাপ্ত অ্যানেস্থেশিয়া প্রথমে ডক্টর ফালা ছিলেন, তারপরে ডক্টর ফাখরুন্নেসা আসলেন, তারপরে ডক্টর খলিলুর রহমান আসলেন, উনি তো FRCS করা। এরপরে পরবর্তীতে আমি জানি না অ্যানেস্থেটিস্ট, কিন্তু এরা তো এখনো চলছে একটা শিখে গেছে। বর্ধমান পথ। স্যার, এই যে আজকে 50 বছর পরে বা স্বাধীনতা উত্তর সময়ে বর্তমানে যে থোরাসিক সার্জারি যেখানে অবস্থানে আছে, এখনো কিন্তু দেশের মানুষ বাইরে যাচ্ছে বিভিন্ন ধরনের জটিল অপারেশন করতে। স্যার, এই যে আমাদের তরুণ চিকিৎসকরা রয়েছেন, তরুণ সার্জনরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার পরামর্শগুলো একটু বলেন। সংখ্যার একটা প্রশ্ন আছে। 18 কোটি লোকের দেশ, সেখানে একটা বক্ষব্যাধি হাসপাতালে আর কিছু কিছু এদিক ওদিকে মেডিকেল কলেজে 2-1টা থোরাসিক সার্জন, এই দিয়ে হবে না। আমাদের এখানে প্রয়োজন, কথার কথা, 5 থেকে 10 হাজার চেস্ট অপারেশন। এখানে বড় জোর 1,500 অপারেশন করার যোগ্যতা, প্রশিক্ষণপ্রাপ্ত সার্জন, ডাক্তার, যন্ত্রপাতি আছে। কিছু লোককে বাইরে যেতেই হবে এবং সেই হিসাবে আমি মনে করি কেউ যদি বাইরে যাওয়ার সামর্থ্য রাখে বা বাইরে যান, তাতে আমি কিছুই মনে করব না। কারণ আমাদের এখানে 1,500-2,000-এর বেশি কেস করতে পারবো না এখন। সেখানে প্রয়োজন 5 থেকে 6,000 কেস করার। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, বিভাগীয় পর্যায়ে চেস্ট সার্জন রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম মেডিকেল কলেজে চেস্ট সার্জারি ইউনিট খুলে সেখানে ট্রেনিংপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারদের পাঠিয়ে সেখানে করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কমপক্ষে 6 থেকে 7,000 থোরাকোটমি বছরে করা সম্ভব। বর্তমান যারা সার্জন আছেন তারা তো এগুলো তো সাকসেসফুল না হলে তো হবেই না। চেস্ট সার্জারি, হার্ট সার্জারিতে সাকসেসের কোনো বিকল্প নাই, হবেই না, করতেই পারবে না। তাদের ট্রেনিং, তাদের প্রশিক্ষণ, তাদের যোগ্যতা, লাং রিসেকশন, লাং সার্জারি, খাদ্যনালী সার্জারি, মিডিয়াস্টাইনাল, ডায়াফ্রামেটিক সার্জারি, এগুলো তো সাকসেসফুলি করতেই হবে। এখানে কোনো সুযোগ নাই সাকসেস না হওয়ার। প্রশিক্ষণের সময় তারা হয়তো কিছুদিন অ্যাসিস্ট করবে, তারপর জেনে যাবে, তারপরে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত বা ট্রেন্ড সার্জনদের তত্ত্বাবধানে কাজ করে শিখতে থাকবে। যখন মনে হবে সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, তখন তাকে ছেড়ে দেওয়া হবে, তখন সে নিজে নিজেই কাজ করতে থাকবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আজকে আসার জন্য এবং আমাদেরকে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করার সুযোগ দেওয়ার জন্য। আমারও এটা একটা বিরাট একটা, আমি বলবো, কৃতকার্যতা জীবনে, যে যেটা চেষ্টা করেছি তার আংশিকভাবে পরিপূর্ণ হয়েছে। বর্তমান সমাজ এবং বর্তমান যুব সমাজ বা ইয়াং সার্জন তারা এটাকে নিয়ে আরও এগিয়ে চলবে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার জিয়াউল করিম স্যার, যিনি দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একজন সম্মানিত সদস্য, এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 50 বছর পূর্তি করছি। এই সংগঠনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন। অনেক কাজ হয়েছে, কিন্তু আমরা যে প্রত্যাশাটা
দেখেছি, যেই প্রত্যাশাটা দিয়ে এই যাত্রা শুরু হয়েছিল, বর্তমানে যে অবস্থায় আছে সেটা কি যথেষ্ট বলে আপনি মনে করছেন? আপনি ঠিকই বলেছেন, আসলে যথেষ্ট নয়। তা আমি আপনাকে এইভাবে বলতে চাই, আমরা যদি অতীতে যাই, দেখুন 50 বছর অনেক সময়, এবং এই 50 বছরে আমাদের যে সিনিয়র টিচাররা ছিলেন, এই স্যারদের কাছ থেকে আমরা শিখেছি অতীতে। বর্তমানে আমরা কি করছি, আমাদের চিকিৎসা কিন্তু অনেক এগিয়েছে, আপনার স্বাস্থ্য সেবা বলেন অনেক এগিয়েছে, রেসপিরেটরি মেডিসিন অনেক এগিয়েছে, আমরা কিন্তু বিশ্বের সাথে তাল মিলিয়ে সেবা দিচ্ছি। আর ভবিষ্যৎ আমাদের যে আপনাদের যে প্রজন্ম আসছেন, তরুণ যে প্রজন্ম চিকিৎসকরা আসছে, তাদের কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে সামনে। আপনারা কিন্তু এখন গ্লোবালাইজেশনের যুগ, এখন ডিজিটালাইজেশনের যুগ, এখন কিন্তু এআই টেকনোলজির যুগ। জি, এখানে কিন্তু তরুণদের অনেক কিছু করার আছে। আমি যদি এমনভাবে বলি, আগে কিন্তু ব্রঙ্কোস্কোপি ছিল না, আমরা কিন্তু একটা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে ক্যান্সার, টিউমার, ইভেন আমরা নিউমোনিয়া আমরা ট্রিটমেন্ট করতে পারছি, ধরা পড়ছে, কিন্তু আগে ছিল না। আপনারা ধরেন আসেন, আপনার অনেক ধরনের যে নতুন আধুনিক স্পাইরোমেট্রি, স্লিপ টেস্ট, এগুলো কিন্তু আমরা করছি হাসপাতালে, কিন্তু সামনের দিনগুলো কিন্তু আরও হাই টেকনোলজি আসবে, সেখানে কিন্তু অ্যাডপ্ট করতে হবে। এই জন্য কী দরকার, একজন তরুণ চিকিৎসককে ট্রেনিং দরকার, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট, নতুন নতুন যন্ত্রপাতি, নতুন মেডিসিন। আমি যদি এইভাবে বলি, যখন কোভিড হয়েছিল, আমরা কিন্তু কোভিড সম্পর্কে জানতাম না কিছু। আমরা কিন্তু, আপনি জানেন যে জাতীয় বক্ষবিধি হাসপাতাল কিন্তু ডেজিগনেটেড কোভিড হসপিটাল ছিল, আমরা কিন্তু এখানে চিকিৎসা সেবা দিয়েছি এবং আমরা সাফল্যের সাথে কিন্তু আমরা কোভিড মোকাবেলা করেছি। এরকম আগামী যে দিনগুলোতে যে রোগগুলো আসছে, সেই সম্পর্কে কিন্তু আমাদের আগের থেকেই আমাদের প্রিপেয়ার থাকতে হবে। সেই জন্য আমি যেটা মনে করি, আমাদের দরকার ট্রেনিং, আমাদের স্কিল ম্যান পাওয়ার, আমাদের দরকার পদ। যেমন একটি ছেলে এমডি পাস করেছে, বছরের পর বছর সে মেডিকেল অফিসার, এটা হতে পারে না, তাকে তার প্রপার জায়গায় মূল্যায়ন করতে হবে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের পোস্ট অনেক খালি আছে, প্রফেসরের পোস্ট খালি আছে। আপনি কাজ করবেন সিনসিয়ারলি, আপনি সেবা দিবেন, আপনাকে কিন্তু সরকার থেকে আপনাকে কিন্তু সেই সম্মান দিতে হবে। যদি সেই সম্মানের জায়গাটা না থাকে, তখন একটা ছেলে, একটা তরুণ কিন্তু সে উৎসাহ হারিয়ে ফেলে। সেজন্য আমরা মনে করি যে আমাদের অনেক কিছু করার আছে। আমরা যারা সিনিয়র হয়েছে, আমাদের চাকরির বয়স হয়তো আর 2-1 বছর আছে, রিটায়ারমেন্টে যাব, আমাদের কিন্তু এই তরুণ প্রজন্মের কিছু রেখে যেতে হবে। সেজন্য আমরা মনে করি ট্রেনিং এবং ট্রেনিং, এটা সেজন্য চেস্ট অ্যান্ড হার্টের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনি জানেন যে আমরা বিভিন্ন ধরনের কর্মশালা করে থাকি, সায়েন্টিফিক সেমিনার, আমরা করে থাকি টিবির উপর ট্রেনিং, আমরা করে থাকি অ্যাজমার উপর ট্রেনিং, আমরা করে থাকি সিএবিডির উপর ট্রেনিং, যে আপডেট যে নলেজগুলো সেই জন্য তরুণ প্রজন্ম পায় এবং সেই হিসেবে তারা চিকিৎসা করতে পারে। এটি একটি যেমন দিক। হাতে কলমে আপনারা জানেন আমাদের ব্রঙ্কোস্কোপির ট্রেনিং হয়, যে হাতে কলমে ব্রঙ্কোস্কোপি শেখানো এবং এটা ডিসেন্ট্রালাইজ করা। আপনারা দেখেন আজকে জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতাল, সে রুগীরা ঠাঁই পায় না, সিট পায় না, সিট স্বল্পতা। তো এই চিকিৎসা সেবা যদি আমরা পেরিফেরিতে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই রুগীর চাপটা কম। একই চিকিৎসা সে বগুড়া পেতে পারে, একই চিকিৎসা সিলেটে পেতে পারে, একই চিকিৎসা চিটাং পেতে পারে, তাহলে তো ঢাকামুখী হওয়ার সম্ভাবনা থাকছে না, এবং তার যে আর্থিক খরচ বা তার যে ঢাকা সে কোথায় থাকবে, বা এই যে একটা ব্যয়বহুল চিকিৎসা, সেটা কিন্তু হাতের নাগালে পেয়ে যাচ্ছে। সেজন্য তরুণ প্রজন্মকে আগামী দিনে গ্রামেগঞ্জে ছড়িয়ে যেতে হবে এবং তাকে সেইভাবে প্রপার প্রদান করতে হবে এবং তাকে ইনস্ট্রুমেন্ট দিতে হবে চিকিৎসার জন্য, তাহলে আমরা আমাদের এই স্বাস্থ্য এগিয়ে যেতে পারবো। স্যার, পরিশেষে বাংলাদেশের এই যে প্রাচীনতম সংগঠন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নিয়ে আপনার ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেটা একটু সংক্ষেপে শুনে নিতে চাই। দেখুন, আমি আপনাকে বলেছি যে আসলে আমরা যা করতে চাই তরুণ প্রজন্মের জন্য, তরুণ চিকিৎসকদের জন্য আমরা করতে চাই। আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেখানে আমি যেটা মনে করি যে আপনারা দেখেছেন যখন কোভিড হয়েছিল, তখন কিন্তু আমরা কোভিড গাইডলাইনের সাথে কিন্তু আমরা জড়িত ছিলাম। এখন যে টিবি, আপনারা জানেন যে টিবি দিনে দিনে বেড়ে চলেছে, টিবি, এমডিআর টিবি, এক্সডিআর টিবি পর্যন্ত আসছে, সেখানে যে গাইডলাইনটা, সেখানে আমরা চেস্ট অ্যান্ড হার্ট রোল রাখতে চাই। আপনার নিউমোনিয়া যে চিকিৎসা, আধুনিক বিশ্বে যে চিকিৎসা, সেটা আমরা আমাদের গাইডলাইনের মাধ্যমে আমরা দেশে ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি যে কর্মশালা, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, ইভেন শুধু দেশেই না, আমরা কিন্তু আমাদের বাইরের দেশে আমরা কিন্তু তাল মিলিয়ে, আপনার আছে সিঙ্গাপুরে যে চিকিৎসা, আমেরিকার যে চিকিৎসা, আপনার যে ব্যাংককের যে চিকিৎসা, সেই চিকিৎসা আমাদের দেশে কিন্তু আছে। কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার মানসিকতা। আমি চাই যে আমাদের যেন রুগী বান্ধব মানসিকতা আমাদের থাকে, রুগীদের প্রতি যেন আমাদের একটা মানবিকতা, একটা সহানুভূতি এবং আমাদের তাদের প্রতি যে একটা ভালোবাসা, সেটা দিয়ে যদি আমরা চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ থেকে কোনো রুগী বাইরে যাবে না। এটা আমার তরুণ প্রজন্মের প্রত্যাশা। আগামী দিনগুলো আরও আপনারা পেশেন্ট ফ্রেন্ডলি হন, পেশেন্টকে চিকিৎসা দেন, যাতে করে আমাদের দেশের টাকা দেশে থাকে, দেশের মানুষকে যেন চিকিৎসা নিতে আর বাইরে যেতে না হয়। এটা আমার একটা প্রত্যাশা তরুণ প্রজন্মের কাছে, এবং সেটি কিন্তু আমাদেরও প্রত্যাশা। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।